আমাদের ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলা প্যানোরামা বিভাগে অন্যতম ছবি হালুম। এই হালুম ছবিটি আমরা দেখতে পাচ্ছি এখানে তার পরিচালক রাজা রয়েছেন এবং রাজার সাথে তার সমস্ত ক্রু মেম্বাররা, আমার মনে হয় পরিচালক সেখানে আলাপ করিয়ে দেবেন। আমি বা আমরা এতদিন যে রাজাকে চিনতাম, রাজা চন্দ্রকে চিনতাম, আজকে যখন আমরা হালুম দেখলাম, আমরা দেখলাম হালুম বানিয়েছে দেবজিৎ চন্দ্র। এবার এই আমি জানি তার সিনেমার প্রতি 100% লাভ আছে। আমরা জানি যে সে একের পর এক সিনেমা করেছে এবং আমাদের বাংলার দর্শকের কাছে তার একটা বিশেষ চাহিদা রয়েছে। রাজা সে ধরনের ছবি করে এসছে, কিন্তু এই রাজা চন্দ্র থেকে দেবজিৎ চন্দ্রের হালুম, এই কেলোর কীর্তিটা তিনি করলেন কেন? আমি প্রথম সেটা রাজার কাছে প্রশ্ন রাখছি। দেশে বিদেশে নির্ভীকতায় সাহস একটাই না প্রকাশে, তকমা জানুন, জানাতে থাকুন। অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের আজকে এই অনুষ্ঠানটা সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার বিশেষ বন্ধু, পরিচালক, সিনেমাটোগ্রাফার প্রেমেন্দ্র বিকাশ চাকি, সে আমাকে একটা বিপদের মধ্যে ফেলে দিল এই মুহূর্তে এই প্রশ্ন করে। আর আমি না ভেবেছিলাম প্রচণ্ড সিরিয়াস থাকবো, আমার মন খুব খারাপ হয়ে গেছে ছবিটা যখন প্রথম দেখানো হলো। সবাই আমাকে মন ভেঙে দিয়েছিল, সত্যি কথা। কিন্তু সবাইকে বলি, তার কারণ সবাই বলছে এই ছবি তোর হতে পারে না, এই ছবির পরিচালক রাজা চন্দ্র হতে পারে না। এটাই মন ভাঙার একটা বিরাট কারণ বলে আমার মনে হচ্ছিল। সেজন্যই তো রাজা চন্দ্র পরে যেটা হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমার কিছুদিন আগে, বছর 3 আগে আমার একটা অপারেশন হয়, আমি হসপিটালে ছিলাম। তখন বেশ বইপত্র নিয়ে বসি, সেখানে শীর্ষেন্দ্রবাবুর এই গল্পটা আমার অত্যন্ত প্রিয়, মানে সাহিত্যিক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, তার গল্পটা পড়ি। অনেক গল্প পড়া, কিন্তু বাবুমান্নার বরাত আমি কখনো পড়িনি এর আগে। পড়ার পরে নার্সের কাছ থেকে 6টা পাতা নিয়ে 60টা সিন, 66টা সিন আমি স্ক্রিপ্টিং করি। করার পরে আমার পারিজাতের বাবা, আমার ভীষণ শ্রদ্ধেয় মানুষ, শ্রী ভাস্কর চৌধুরী, যিনি শ্রীরামপুর কলেজের অধ্যাপক, তো তাকে আমি শেয়ার করি যে এই গল্পটা কি সিনেমা করা যেতে পারে, এরকম মনে হচ্ছে। উনি বিরাট উৎসাহ দেন আমাকে। তখন কিন্তু পারিজাতকে আমি মনে মনে ভেবে ফেলেছি, কারণ পারিজাতকে আগে আমি ছোটোবেলা থেকেই চিনি, আমি তার আগে ওর কাজ দেখেছি ইন্দুমালাতে। তবে ভেবেছিলাম একেই ময়না করা হবে। ওইভাবে যে হয়ে উঠলো ছবি, এবং সেখানে আমি দিল্লিতে ছিলাম, একদিন ফোন করলাম সুদীপ্তা চক্রবর্তীকে। সুদীপ্তা বলতো, এই কি হালুম তো আমার বাবা করেছে, মানে হালুম মানে বাবুমান্নার বরাত তো আমার বাবা করেছেন নাটক। তো সব মিলিয়ে একটা অদ্ভুত কোইন্সিডেন্সের মধ্যে দিয়ে চলতে চলতে সত্যমকে পেয়ে গেলাম। সত্যম অনেক সময় নিল হ্যাঁ বলতে। তারপরে যখন হ্যাঁ বললো, কিছুতেই আর কোনোভাবে না বলে না, যাই বলছি সব কিছু হ্যাঁ বলছে। তো সব মিলিয়ে আর সায়নকে পেয়ে যাওয়া। পিয়ান আজকে আমাদের মধ্যে নেই, ও কাছে আমাদের মধ্যে এই মুহূর্তে এখানে নেই। পিয়ান আছে শুটিংয়ে, কিন্তু পিয়ানো সমালোচনা অত্যন্ত ভালো কাজ করেছে। এবং এই ছবিটা কেমন করে হবে, কীভাবে হবে আমি জানতাম না। আমার বন্ধু সঞ্জয় সেন, সঞ্জয় সেন এগিয়ে আসে, বনশ্রী সেন এবং সঞ্জয় সেন, ওরা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রযোজনা করেন। এবং এই ছবিটা, এটা জানার দরকার চাকি সকলের, এই ছবিটা কিন্তু প্রযোজনাও আমার, কারণ আমি এই ছবির প্রযোজক সেভাবে পেয়ে উঠতাম না বলে আমার বিশ্বাস। কারণ আমি যে ভাষায় ছবিটা করতে চাই, যেমন পদ্ধতিতে ছবিটা করতে চাই, সেই প্রযোজক আমার পক্ষে পাওয়া সম্ভব ছিল না। আমি বলছি রাজাচন্দ্র হয়তো সম্ভব ছিল, কিন্তু দেবজিৎ চন্দ্র ছিল না। হ্যাঁ, দেবজিৎ চন্দ্রর প্রডিউসার হিসেবে নাম আমরা পেয়েছি। আমাদের মনে হয় আমাদের বন্ধুদের সকলের কাছে সেটা পৌঁছে গেছে যে দেবজিৎ চন্দ্র। আমার কথা, আমার আরেকটা প্রশ্ন রাজাকে জিজ্ঞাসা করছি, আমি আসছি পরপর। হ্যাঁ, সেটা হচ্ছে হলো যে রাজা যে ধরনের ছবি আমরা রাজার কাছ থেকে দেখেছি, সেখানে
কিছুটা তো লম্প থাকতো, গান থাকতো, অনেক রকমের কিছু থাকতো, গাজাবাজি থাকতো, যেগুলো থাকা উচিত বলেই থাকতো। কিন্তু হঠাৎ একটা সাহিত্য, এবং সেটা শীর্ষেন্দুবাবুর মতো একজন লেখকের সাহিত্য, এই সাহিত্য নিয়ে কাজ করার ইচ্ছেটা কেন হলো? তার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে তো ওই সাহিত্য মানে আমি ভোরাশিয়াস রিডার বলা যেতে পারে। আমি সত্যি সত্যিই কিন্তু ঠোঙা পড়া, মানে যেটা বলা হয় একদম আমাদের মফস্বলে ঠোঙা পড়া, এবং আমি লিখতেও শুরু করি ক্লাস 6-7 থেকে। তো সাহিত্য সবসময় আমাকে আকৃষ্ট করেছে। শীর্ষেন্দুবাবু আমাকে ভুতুড়ে ঘড়ি, মনোজদের অদ্ভুত বাড়ি, এই অদ্ভুতের সিরিজের কথা বলছি, সেগুলো করার জন্য গোসাই বাগানের ভূত, এগুলো কিন্তু সবসময় আমি ভাবতাম। কিন্তু পরে যখন প্র্যাকটিক্যালি দেখলাম যে ছবি করা ওগুলো সম্ভব না, তার জন্য বিরাট 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 অ্যানিমেশন গ্রাফিক্সের দরকার। কিন্তু বাঘু মান্নার বরাত পড়ে মনে হলো একটা প্রান্তিক মানুষের ভালোবাসার গল্প, সেটা ছাড়তে চাইলাম না। এবং আমি কিন্তু চাকিকে বলবো, বন্ধু পরিচালক, ও বুঝবে যে আমার যে স্টোরি টেলিংটা ছিল, যে দর্শকদের কাছে যেমনভাবে উপস্থাপনা করতে হয়, সেগুলো কিন্তু চ্যালেঞ্জ টু রং, বাজলা ভেরিয়া, সেগুলোতে করেছি। এই ছবিটার ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো ভাবনা আমার ছিল না। হালুম যেমন ছবি, ভাস্করদা আমার সঙ্গে সংলাপ যখন লিখেছে, তেমনভাবেই সেই মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই পৌঁছানোর চেষ্টা করি। সেটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হয়। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে হচ্ছে হলো, আমি মানে একটু হয়তো আমার প্রস্তুতি বোধ হয় একটু কোথাও গন্ডগোল ছিল। কারণ আগে এতদিন পর্যন্ত আমরা যে চরিত্রগুলো দেখেছি রাজার ছবিতে, তারা ছিল ভীষণভাবে আরবান। এবার একদম সেখান থেকে এক ধাপে দেবজিৎ চলে গেল একটা পল্লী গ্রামে, এবং সেখানে গ্রামীণ এতগুলো চরিত্র, এটা কতটা চ্যালেঞ্জ? এটার জন্য বলবো আমার মফস্বল, আমার ছোটবেলা মফস্বল আমার বয়সের সঙ্গে তখন কিন্তু সেটা প্রায় গ্রাম ছিল। সেই মানুষগুলোকে আমি চিনি, প্লাস আমি নিজে বীরভূমের বাসিন্দা। এই মুহূর্তে আমি বীরভূমের আমি থাকি, এবং সেখানে মানুষগুলোকে আমি চিনি। তো তাদের মানুষের গল্প বলতে আমার কাছে খুব একটা চ্যালেঞ্জ নিতে হয়নি, কারণ ওটা চ্যালেঞ্জ তো আগে হয়ে গেছে। সত্য, আমাকে তো হালুমকে ধরতে হবে। হ্যাঁ, মানে আপনারা যারা দেখেছেন বা দেখবেন, আমি জানি না, অনেকেই হয়তো দেখে ফেলেছেন, আমি এখানে যে রাজার পাশে বসে আছেন, তাকে ধরতে গেলে আমার 440 একটা ভোল্টেজ কারেন্ট আমি সব পাবো। সে এত অন্য মাত্রার অভিনেত্রী সে। হ্যাঁ, তাকে আমি পরে আসছি, তার কাছে এটা কি ছিল জানার জন্যে। কিন্তু সত্যমকে আমি যে ধরনের চরিত্রে দেখেছি বা আমরা দেখে এসেছি, এই চরিত্রটাতে সত্যমের অনেকগুলো দিক ছিল, তাই তো? একদম যেখান থেকে উঠে এসে একটা প্রোটাগনিস্ট আস্তে আস্তে একটা যে জায়গায় পৌঁছচ্ছে, এই যে জার্নিটা, এটা একজন অভিনেতা হিসেবে তোমার কাছে কিরকম মনে হয়েছে? এই রাজার মতো পরিচালক, মানে রাজার মতো মানে কি বলছি, দেবজিতের মতো পরিচালক, কি ছিল? আমি এটা বলতে পারি যে আমি বাঘু মান্না করার জন্য যতটা প্রিপারেশন নিয়েছি, আমি অন্য কোনো চরিত্র এখন অব্দি করার জন্য অতটা প্রিপারেশন নিইনি। বাঘু মান্না আমার কাছে, মানে রাজাদা যেটা বললো যে যেহেতু রাজাদার মফস্বলে বড় হওয়া, এখন বীরভূমে থাকে, তো রাজাদার কাছে ওটা খুব একটা চ্যালেঞ্জ ছিল না। এবার আমার বড় হওয়া পুরোটাই সাউথ কলকাতায়, আমার স্কুলিং, আমার জীবনযাপন, আমার ছোটবেলা পুরোটা সাউথ কলকাতায়। তো সেই ক্ষেত্রে বাঘু মান্না চরিত্র করা আমার কাছে একটু ডিফিকাল্টি ছিল। কিন্তু যেহেতু প্রসেসটা অনেক দিন আগে থেকে শুরু হয়ে যায়, মানে আমরা শুটিংয়ে যাওয়ার বেশ 1.5-2 মাস আগে থেকে আমরা মানে একদম যেটা ফাইনাল স্ক্রিপ্ট ওটা সব পেয়ে যাই। তো সেইখান থেকে ওই স্ক্রিপ্ট পড়া থেকে শুরু করে নিজেকে প্রিপেয়ার করা শুরু হয়, এবং পরে গিয়ে ভাষাটা শেখা। রাজাদার এক অ্যাসিস্ট্যান্ট ছিল অনির্বাণ বলে, ও আমাদের ওখানকার ডায়ালেক্টটা মানে প্রপারলি শিখিয়েছিল। এবং প্রথম 2 দিন ওখানে থাকতে থাকতে আমরা বিশেষ খুব যে বিশাল ফ্যাসিলিটিতে ওখানে থেকেছি এমন নয়, আমরা খুবই সাধারণভাবে থেকেছি, এবং সেটা একটা দিকে হেল্প করেছে
যে আমরা সব সময় ওখানকার লোকাল লোকজনদের সাথে মিলেমিশে থাকতাম এবং তাদের ভাষাটা শুনতে শুনতে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের জেস্টার, তাদের আমরা যতটা মিতভাষী হই বা আমরা যতটা সাটলি কথা বলি, ওরা গ্রামের মানুষ এক্সপ্রেশন অনেক বেশি হয়, তো সেইগুলো অ্যাডাপ্ট করতে খুব সুবিধা হয়েছিল। এবং শীর্ষেন্দুবাবুর সাথে ওনার জন্মদিনে দেখা হয়েছিল, তো আমি ওনাকে কিছু জিজ্ঞেস করিনি, আমি শুধু বলেছিলাম যে বাঘুমান্না আর 5টা মানুষের মতনই সাধারণ, তাই জন্যই হয়তো বাঘুমান্না আর 5টা মানুষের মতনই সাধারণ। এবং শীর্ষেন্দুবাবু বলেছিলেন যে হ্যাঁ, সাধারণটাকে ফুটিয়ে তোলাই সবচেয়ে বেশি কঠিন। তো সেটা মানে সেই কথাটা আমার মাথায় এখনো ঢুকে আছে। এবং থ্যাংক ইউ রাজাদাকে, হ্যাঁ উনি ট্রেলারটা দেখলেন আমাদের এবং খুবই প্রশংসা করেছেন, এবং ছবিটা দেখারও রাজাদা ব্যবস্থা করবে সেগুলো দেখার ছবিটা। তো বাকি আগের দিনের রেসপন্সে একটু মানে হয় না, একটা অভিনেতা হিসেবে কোথাও গিয়ে একটু কনফিডেন্সের দরকার হয় মানে মানুষের থ্রুতে একটা টাইমের পর। তো আগের দিন মানুষের রিয়াকশন এবং তাদের রিভিউ দেখে ওই একটা 1% কনফিডেন্স বেড়েছে একটু অভিনয়। তার তো জীবনযাত্রা এবং অভিনয়ের ক্ষেত্রে তার যে একটা মানে যে পদ্ধতিতে তুমি অভিনয় করতে, যে আভিজাত্যের ভেতরে তোমরা অভিনয় করতে হতো, তোমার সাজ পোশাক মেকআপ সমস্ত সেগুলো ছেড়ে যখন তুমি এখানে এই ছবিতে এলে, সে অভিজ্ঞতাটা কেমন? এটার জন্য আমি ভীষণভাবেই আমার শ্রীরামপুরের জীবনকে ধন্যবাদ দেবো। শ্রীরামপুর কি গ্রাম নাকি? না, শ্রীরামপুর গ্রাম নয়, কিন্তু শ্রীরামপুর যেহেতু মফস্বল, শ্রীরামপুর তো আমি সাউথ কলকাতার সাথে তুলনা করছি না, কিন্তু শ্রীরামপুর তো ভীষণই মফস্বল। এবং শ্রীরামপুরের প্রয়োজন বস্তি থেকে শুরু করে আরও নানান জায়গা আছে যেখানে রাজাদাও জানবে, কারণ পিয়ান দিদির বাড়ি শ্রীরামপুরে, রাজাদা আমাদের বাড়ির জামাই। তো সেইটা আমাকে ভীষণই হেল্প করেছে। কিন্তু এটা তুমি একদমই ঠিক বলেছো যে একদম টিপিক্যাল গ্রামের মেয়ে, সে এক ধরনের ডাইলেক্টে কথা বলে, যদিও ইন্দুবালা আমাকে একটা দিক দেখিয়ে দিয়েছে, কিন্তু ইন্দুবালার থেকে এটা সম্পূর্ণ অন্য রকমের একটা চরিত্র। আমার মনে হয় এখনো পর্যন্ত তুমি যে ধরনের চরিত্রগুলো করেছো তার মধ্যে এটা একদমই আলাদা এবং উল্লেখযোগ্য চরিত্র। একদমই তাই, এবং ভীষণ কঠিন একটা চরিত্র, কারণ ময়নার যে চরিত্রর যে গ্রাফটা বা ময়নার যে জীবন দর্শনটা সেটা সম্পূর্ণ আলাদা আমার থেকে, এবং আমি যে চরিত্রগুলোই অভিনয় করেছি সেগুলোর থেকে। কারণ একটা ভীষণ ভীষণ গরিব ঘরের মেয়ে, সে তার বাবা মায়ের কাছে কীভাবে একটা বোঝা হয়ে যাচ্ছে, এবং একজন অত্যন্ত মধুমাতালের সাথে তার বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে সে ঘৃণা করতে করতেও কিভাবে অজান্তে তাকে ভালোবেসে ফেলছে। এবং তারপরে সে হয় না যে ভীষণ পুরনো কিন্তু পছন্দের একটা কাঁথা যখন ছিঁড়ে যায়, সেগুলোকে আমরা আবার সেলাই ফোড়াই করে চেষ্টা করি আবার নতুন করে তোলার, সেই চেষ্টাটাতেই হয়তো ময়না ছিল। এবং সেইটাকে ভীষণ সাধারণভাবে ফুটিয়ে তোলাটা আমার কাছে ভীষণ ডিফিকাল্ট ছিল। কিন্তু অল থ্যাঙ্কস গোজ টু সুদীপ্তাদি, কারণ সুদীপ্তাদির মতো অভিনেত্রীর কাছে ওয়ার্কশপ করাটাও আমার কাছে ভীষণ ভাগ্যের একটা ব্যাপার। এটা সুদীপ্তাদির পাশে আছে, আমাকে তাকাচ্ছে, কিন্তু এটা সত্যি, এটা সবার কাছেই হয়তো সেটা। এবং সত্যমদা, চন্দন কাকু, রাজাদা, এবং আমি কোনোদিনই ভাবতে পারিনি যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্পে আমি অভিনয় করবো। তো সেটাতে রাজাদার কাছে আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ, এবং ঈশ্বরের কাছে অবশ্যই। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। হ্যাঁ, সুদীপটা আছে, তুই রাজার পিতার প্রশ্ন। এই ধরনের একটা গল্প যেটা তো এটা করতে গিয়ে কোনো প্রথম কথা ওয়ার্কশপ করতে হয়েছে, যে কারণ একটা এরকম ধরনের একটা ইম্পর্টেন্ট একদম যে ধরনের ছবি কর সেখান থেকে বেরিয়ে একদম অন্যরকম ছবি এটা। আর দ্বিতীয় হচ্ছে পাশে সুদীপটা বসে আছে, ও তো প্রচুর ওয়ার্কশপ করায় ছবি আর কি, মানে যে কোনো অনেক ছবি ওয়ার্কশপ করিয়েছে এরা। স্বাভাবিক একজন মেন্টার, স্বাভাবিক দুজনকেই একই প্রশ্ন যে কীভাবে তৈরি হতো মানে ছবি বাঁধুনিটা ওয়ার্কশপ এবং তার সঙ্গে। আচ্ছা, আমি শুরু করি, তারপর তুমি বলো, কারণ পরেরটা তোমার ঠিক হতে হবে। আর রান্নাঘরটা কেউ ভুলবেন না কিন্তু, ওখানে ফিরে আসতে হবে।
সেটা হচ্ছে যে আমার বেশ কিছু শিল্পী, আমি সুদীপ্তা দিয়ে শুরু করছি না, বা সত্যম পারিজাত সায়ন দিয়ে শুরু করছি না, বা পিয়ান, এরা তো ছিলই আমার আশেপাশেই থাকে, কিন্তু বেশ কিছু শিল্পী এই ছবিতে অভিনয় করেছেন যারা বীরভূমের মানুষ। এবং বীরভূমের মানে যে আমার তো শান্তিনিকেতনে বাড়ি, কিন্তু প্রত্যন্ত গ্রাম থেকে, তারা শিউরি অনেক দূর দূর থেকে, লাভপুর থেকে এসে আমার বাড়ির বাগানে নিয়মিত আমরা প্রায় 14 দিন আমরা ওয়ার্কশপ করেছি। এবং সেটা সুদীপ্তার মতো হয়তো খুব মেথডিক্যাল ওয়ার্কশপ নয়, কিন্তু আমরা প্রাণে যেভাবে এসেছে, যেভাবে চেয়েছি চরিত্রের চলন বা গঠন, সেভাবেই করার চেষ্টা করেছি। তার রেজাল্ট কিন্তু আপনার সবসময় মনিটরে টেকের সময় দেখতে পাচ্ছি না। আর শহরে চলে আসে আমার অফিসে, যেহেতু আমার এখানে আমার কলকাতার অফিস ছোট একটা অফিস, সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রী কিন্তু আমার অফিসে মাটিতে বসে ওয়ার্কশপ করেছে। সত্যম, পারিজাত, তারা তাদের প্রেমের দৃশ্য আমার ঘরে বসে আমার সামনে তারা তৈরি হয়েছে। সায়নের সব ওয়ার্কশপটা আর একটু ডেঞ্জারাসের পরে আসছি, কিন্তু সুদীপ্তার পদ্ধতিটা তুমি নিজে বলো, তোমার ওয়ার্কশপ এবং তোমার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, গল্পটা যেহেতু অন্য রকমের, যেগুলো মানে ওয়ার্কশপ মানে কি, সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা এবং যে ওয়ার্ল্ডটা পরিচালক ক্রিয়েট করতে চাইছেন সেই ওয়ার্ল্ডটার মধ্যে ঢুকে পড়া, বা সেই ওয়ার্ল্ডটা তৈরি করতে আমাদের কন্ট্রিবিউট করা। তো তার প্রধান খাঁচা তো হলো স্ক্রিপ্ট, মানে চিত্রনাট্য। তো যেটা প্রাথমিকভাবে করেছিলাম, চিত্রনাট্যটা বহুবার পড়েছি, পড়ে অনেক প্রশ্ন এসছে মনে, আপত্তি এসছে, বক্তব্য এসছে, সেসব নিয়ে রাজাকে খুঁচিয়ে খুঁচিয়ে রাজা ভাবছে কার পাল্লায় পড়লাম রে বাবা, যদিও এটা আমার দ্বিতীয় ছবি রাজার সঙ্গে। তো আমরা অনেক আলোচনা করেছি রাজার অফিসে বসে, দেবজিতের সঙ্গে প্রথম ছবি। So we've had a few discussions over the script প্রথমে, তারপরে পারিজাত আর সত্যম জয়েন করে। সত্যম এমনি ততদিনে রঘুদা হয়ে গেছে, তো রঘুদা থেকে বাঘুদাতে ট্রান্সফার করানোর একটা প্রচেষ্টা করেছি সবাই মিলে। এরপর ঘুঘুদাটাই বাকি আছে, তাহলে ঘু সিরিজটা কমপ্লিট হবে। কোনো একজন পরিচালককে অনুরোধ জানাবো ঘুঘুদার চরিত্রে কাজ করতে, তাহলে ঘু সিরিজে পুরো একটা ট্রিলজি, ঘু ট্রিলজি তৈরি হয় সত্যমকে নিয়ে। বাট এই আসলে এই কন্টেন্টটা খুবই প্রিয় এবং কাছের, যেটা রাজা বলল। বাঘু মান্নার বরাত গল্পের ওপর বেস করে অরুণ মুখোপাধ্যায় লেখেন নাটক বাঘু মান্না, যেটা আমাদের যে দলটা ছিল থিয়েটার ওয়ালা, সেখানে আমার বাবা বাঘু মান্নার চরিত্রে অভিনয় করতেন, যেটা সত্যম করেছে। পারিজাতের যে চরিত্রটা, সেখানে বিদিতা অভিনয় করতো, আর পিয়ান এই ছবিতে যে চরিত্রে অভিনয় করেছে সেটাতে আমি করতাম। হ্যাঁ, তো ওকে, রাইট। সো ওই জন্য গল্পটা চেনা ছিল, টোকেন নাম্বার 2 আমিও দেখেছি। হ্যাঁ, গল্পটা চেনা ছিল, চরিত্রটা চেনা ছিল। লীলাময়ীর চরিত্রটা নন্দিতা রায়চৌধুরী অভিনয় করতেন, তখন বেশ ভয় পেতাম, স্টেজেই ভয় পেতাম। তো সেই ভয়টা এবার আমাকে পাওয়াতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি চেষ্টা করেছি লীলাময়ীর অন্যান্য জায়গাগুলো খুঁজে খুঁজে বার করার, সেটা স্ক্রিপ্টে ছিলই অলরেডি। লীলাময়ী তো খুব সুন্দর করে এঁকেছে রাজা আসলে যেটা বলছিল, রাজা ইজ অ্যান অ্যাভিড রিডার, প্রচুর পড়ে। আর ওর মানে এই যে বাংলার গল্পটাকে বাংলার মতো করে বলা, সেটা দেবজিৎ না রাজা কে ফাইনালি করলো আমি সে তর্কে যাচ্ছি না। আমার মনে হয় কন্টেন্টই ফর্ম সাজেস্ট করে আর কি পরিচালককে। তো কন্টেন্টটা লেখার পর আমার মনে হয়েছে যে রাজা বোধহয় এই ফর্মে বানাবে ছবিটা, সেটা অটোমেটিক্যালি এসে গেছে আর কি। ওয়ার্কশপস করেছি, প্রচুর গল্প গুজব করেছি। বীরভূমের শুটিংয়ের কয়েকদিন আমরা খুব বেঁধেছিলাম, খুব সুন্দর একটা লোকেশনে, আমাদের নাট্যগৃহ না নাট্যগ্রাম, হ্যাঁ, সেখানে আমাদের শুট হয়েছিল। এবং অনির্বাণ আমাদের যে ডাইলেক্ট কোচ, সে খুব সাহায্য করেছে ওই স্থানীয় ডাইলেক্টটাকে ঠিক করে পিক আপ করতে। আই ওয়াজ আ বিট মানে একটু স্কেপটিক্যাল ছিলাম ঠিকঠাক পাচ্ছি কিনা। তো সব মিলে ছবিটা দাঁড়িয়েছে এবং একটা স্ক্রিনিং হয়েছে। আমি রাজা ছিলাম না, কিন্তু খুবই ভালো দর্শকের রিয়াকশনস। 13 তারিখে আবার রাধা স্টুডিওয়ে আছে, এটার পরে স্ক্রিনিং। তো আপনারা জানি সবাই এই পাড়াতেই ঘোরাঘুরি করবেন 13 অবধি, যদি সময় করতে পারেন 13 তারিখে যদি দেখেন রাধা স্টুডিওয়ে এসে, ভালো লাগবে। ওনারা এখানে ঘোরাঘুরি করতে পারেন, কিন্তু ওনাদের লেখা তো অন্য জায়গায় পৌঁছে যাবে, সুতরাং সেই লেখাটা বা ওনাদের মাধ্যমে খবরটা পৌঁছলে কিন্তু 13 তারিখ আমি এটুকু বলতে পারি
রাধা হাউসফুল যাবে সন্ধ্যে 7টা। পল্লী জীবনের মধ্যে ঢুকে গিয়ে কি কি উপলব্ধি হয়েছে? না না, আমি পল্লী জীবনে খুব একটা ঢুকিনি, আমি স্ক্রিপ্টে ছিলাম, ওর বাইরে খুব একটা যাইনি। আমার জিজ্ঞাসা পাঠিয়েছে আপনাকে যখন পরিচালক একটা ভিলেজ গানের চরিত্র অফার দিচ্ছে তখন আপনার কি মনে হয় যে আমি ক্যারেক্টারটা নিজের অনুভূতি থেকে পরীক্ষা করবেন না আপনি মানে কাউকে অবজার্ভ করবেন? অবজার্ভ তো করেছি, কারণ আমি সাধারণ মানুষকে তো অবজার্ভ করেছি। আমি আমার মামার বাড়ি যেহেতু জয়নগরে, তাই জয়নগরটা একদমই গ্রাম, জয়নগরের বিষ্ণুপুর বলে একটা ছোট্ট গ্রাম আছে, তো সেখানে নানান লোকজনদের দেখেছি, তাদের হাঁটা চলা তাদের একদম তাদের হাঁটা চলা সবকিছু আমি বাড়ি ফিল্টারি চরিত্রটাকে ভীষণভাবেই ফলো করতাম। আমার ভীষণ প্রিয় একটা সিনেমা, এবং সবকিছুর মধ্যে হাঁটা চলা, বসা, কথা বলা সবকিছুর একটা ফলো করেছিলাম। এবং আমি যখন ওয়ার্কশপে যেতাম তখন শাড়ি পরে যেতাম, কারণ আমার মনে হয় যে শাড়ি পরে মাটিতে বসা, হাঁটা চলা সবকিছুর একটা প্র্যাকটিস দরকার। এবং 2 বছর আগের যেহেতু শুটিং করা, তাই তখন আমি আরেকটু ছোট ছিলাম, সেটাকে রপ্ত করাটা ওয়াজ আ টাস্ক ফর মি। এবং ডায়ালেক্টটা খুবই কঠিন একটা ডায়ালেক্ট, তো সেই ডায়ালেক্টটাকে আরো ভালো করে রপ্ত করা অনির্বাণদা, সুচিত্রাদি প্রত্যেকেই আমাকে সাহায্য করেছেন। তো সেইটা আমারও ভীষণ ভয় করতো, কারণ তার আগে ইন্দুবালায় আমি ভীষণ প্রশংসা পেয়েছিলাম বাংলা ভাষাটাকে রপ্ত করার জন্য। তো হয় না যে একটাতে ভীষণ প্রশংসা পাওয়ার পর একটু ভয় ধরে যায় যে পরেরটা যদি ভালো করে না করতে পারি। তো সেটাই একটা ভয় ছিল, কিন্তু রাজাদা আমাকে ভীষণ সাপোর্ট করেছিল যে না না, যা হচ্ছে ভালো হচ্ছে, আরো ভালো করতাম। রাজা এবার প্রশ্ন করবে, ওই রাজা অনেকক্ষণ আগে হাত তুলে আছে। দেবজিৎকে আজকে দেবজিৎ আমার যেটা জানা সেটা হচ্ছে যে এই যে একটা সিকোয়েন্স তৈরি, গল্পটা পড়লাম, কারণ লেখা একটা গল্প, সেই গল্পটা পড়ার পরে মনে বসলো, তারপর সেইখান থেকে একটা ট্রানজিশন হলো, আমি সেটাকে স্ক্রিপ্টে নিয়ে গেলাম। স্ক্রিপ্টটা পাওয়ার পরে আমি এবার ঠিক করলাম যে আমি ছবিটা করবো, আর ফাইনালি আমি যাচ্ছি। এই যে ট্রানজিশনের মাঝখানে অভিনেতা মানে যাদের দেখতে পাচ্ছি সিরিয়াল, নট এভরিওয়ান, নট দ্য ওয়ান একদম আপনার পাশে, মানে তিনি দীর্ঘ সময় ধরে থিয়েটার করেছেন, অভিনয় করেছেন, সিনেমা সব, কিন্তু এই যে পিক আপ করা যে আমি কোন আর্টিস্টটাকে এই পারফেক্ট ক্যারেক্টারের জন্য নেবো, পরে তো যা হবে ওয়ার্কশপ হবে, পিক আপ করা এই যে স্ট্র্যাটেজিটা হ্যাঁ, মানে ছবিটা যখন মানে গল্পটা যখন পড়া হয়, পড়তে তো আমি যখন সিনেমার নজরেই দেখে ফেলেছিলাম গল্পটাকে প্রথমে, তখন থেকে কিন্তু বাঘুমান্না থেকে শুরু করে লীলাময়ী বা নবীন রিক্সাওয়ালা সবাইকেই একটা আঁচ পাওয়া যায়। মানে যে কোনো পরিচালক যারা এই এখানে ছবিটি করছেন বা কাজ করছেন, যারা আমাদের এই ফ্যাকাল্টি মানুষজন চিনি, তো এটা মনে হচ্ছে এই রাজার মতো, এটা মনে হচ্ছে ওর মতো, এরকম এটা মনে হয়। একটা সাজেশন কিন্তু গল্প দিয়ে দেয় চরিত্রে, আর সেই সাজেশনের মধ্যে আমি খুব মন থেকে ধন্যবাদ দিতে চাই, যার কথা না বললেই না, সে হচ্ছে শ্রী বলে যে মেয়েটি আমাদের পাশে থেকেছে, যে কাস্টিংয়ে আমাকে অনেক চরিত্র যাদেরকে আমি চিনতাম না, এই যে বীরভূমের ক্ষেত্রে বললাম, যারা নাট্যদল থেকে অনেক মানে অনামী নাট্যদল থেকে তাদেরকে ও আমাদের কাছে নিয়ে এসেছে, আমরা ওয়ার্কশপ করেছি, শুধু তাই না ভিডিওস পোস্ট করেছেও আমাকে পাঠিয়েছে, তাদের চলক, তাদের হাঁটা চলা, কথা বলা, হাসি, সেগুলো ধীরে ধীরে ওটা ওই বললাম একটা প্রসেস ছিল, এবং আমরা সময় নিয়েই করছি এটা। তার 3টে চাকা আছে মানে যে সেটা সরল রেখায় চলবে বা সোজাভাবে চলবে তা কিন্তু নয়। রিক্সা চালানোটা যারা রিক্সা চালায় বা কোনোদিন প্র্যাকটিস করেছেন তারা বুঝতে পারবেন 3 চাকা, 2 চাকাটা অনেক সহজ, 4 চাকাটা আরো সহজ, 3 চাকাটা ভীষণ কঠিন। আর এই ছবিতে 3 চাকা চালিয়েছেন যিনি আমার পাশে, এই দুষ্টু লোকটা, না এই তার অভিজ্ঞতাটা জানাতে চাই। না, প্রথম রাজা দিদি আমাকে ফোন করে বলছে একটা চরিত্র আছে আমার ছবিতে, তোকে দারুণ মানাবে। আমার কি সে বলছে রিক্সাওয়ালার চরিত্র। বলে আমাকে রিক্সাওয়ালার চরিত্র দেখতে মানেই যাবে, তুমি রিক্সাটা চালাতে পারি না। তো তারপর রায়দা বললো যে ঠিক আছে, তোকে বীরভূমে একটা ব্যবস্থা করে দেবো রিক্সা, তো তুই শুটিংয়ের আগে কয়েকদিন প্র্যাকটিস করে দিবি। তারপর আমরা একটা দুর্দান্ত রিক্সা পেয়েছি, মানে ওটা মিউজিয়ামে চালার কথা, কিন্তু ভদ্রলোক এখনো চালাচ্ছে।
মানে ওটা হাওয়াতেও চলে না, প্যাডেলেও চলে না, মনের জোরে চলে রিক্সাটা। এবার তার মধ্যে কাকা তো তার মধ্যে কাকার একটা ব্যাপার আছে, কাকা দুপুরবেলা থেকে ওনার বিশেষ সময় আছে, যেই সময়টা আমি কেড়ে নিয়েছিলাম প্র্যাকটিস করবো বলে। তো তার জন্য উনি প্রচন্ড অনুৎপন্ন ছিলেন। আমি বললাম কাকা একটু শিখিয়ে তো তুমি দেবে? বলছে হ্যাঁ নিয়ে যাবো। বলছে তুমি রাস্তায় চালাও। রাস্তায় নিয়ে গেছে, ভিড় রাস্তায়, প্রথমেই গাড়িটা গেছে, একটা মাঠে চালাও। মাঠেও নিয়ে গেছে, সেই মাঠে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল বোধহয়, কিছু একটা প্রচন্ড এবড়ো খেবড়ো একটা মাঠ, আর ওরকমই বললাম তো একটা রিক্সা। আর কাকা আমাদের রিক্সাটা দিয়ে দিল, নে যারা বড় লোকের ছেলে বাবা মার্সিডিজের চাবি দিয়ে দেয় না, তো ওরকম ভাবে চাবিটা দিয়ে বললেন নে বুঝে নে তুই বলে, উনি দেখো মোবাইলে কিছু একটা চালিয়ে বোতল থেকে কিছু একটা ঢেলে খাচ্ছেন। তো আমি তোমাকে আমি বাড়ি নিয়ে যাবো না। তো তারপর দেখলাম যেটা হলো, প্র্যাকটিস করার পর আলটিমেটলি আমি রিক্সা চালক হয়ে গেলাম, কাকা প্যাসেঞ্জার হয়ে গেল, আমি ওনাকে বাড়িতে ছেড়ে তারপর শুটিংয়ে গেলাম। তো সেটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আর অনির্বাণের কথা আলাদাভাবে বলবো আমরা সবাই, কারণ যেহেতু আমরা বিভিন্ন ছবিতে দেখেছি যে আঞ্চলিক যখনই ছবি হয় এক একজন অভিনেতা এক একটা ডায়ালেক্টে কথা বলে, তো যাতে এটা এক সূত্রে বাঁধা যায়, তো সেই কারণে অনির্বাণের ভূমিকা এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে প্রত্যেকজন অভিনেতা একই অঞ্চলের একইভাবে কথা বলে। সেখানে শুধুমাত্র আমরা স্ক্রিপ্টটাকে রিরাইট করা, অভিনয়ের সময় যখন আমরা শুটিং করছি সেই সময় অনির্বাণ পুরো কান খাড়া করে বসে আছে, এমনকি ডাবিং এর সময় অনির্বাণ পুরো ছিল, যাতে আমরা কোনোভাবে কিছু ভুল না করি। তো সেটার ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। আর আরো একটা চিন্তা, আমি প্রথম রাজাটাকে জিজ্ঞেস করছিলাম রাজা রিক্সাটা কি একা চালাতে হবে নাকি কাউকে নিয়ে? বলে না, প্যাসেঞ্জার থাকে দুজন, বলে সত্যম আর চন্দন সেন। বললাম আমি যদি ভুল করি ভিড়িয়ে দিই, বাংলা সিনেমা এবং থিয়েটার দুটোরই বড় ক্ষতি হয়ে যাবে। তো সেই কারণে আমি আরো গুরুত্বপূর্ণ ভাবে রিক্সাটাকে শিখেছিলাম।